বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটির সভায় দায়িত্ব প্রদান। ইসির পরামর্শে উত্তরবঙ্গ সফর স্থগিত। প্রার্থিতা নিয়ে ইসিতে 645 আপিল। আজ সকাল 10টায় শুরু শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। স্থগিত হতে পারে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন। এখনো কাটেনি এলপিজি সংকট, বাজারে সবজির দামের স্বস্তি। চালের মূল্য বেড়েছে 4 টাকা। বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। এবং দেশজুড়ে অব্যাহত শীতের দাপট। তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা। কনকনে ঠান্ডায় বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান। দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে দলের পদটি শূন্য হয়। এ প্রেক্ষিতে শুক্রবার রাতে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে তারেক রহমানকে দায়িত্ব প্রদান করা হয়। পরে এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি জানান, নির্বাচন কমিশনের পরামর্শে তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়েছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামী 11 জানুয়ারি 2026 থেকে জাতীয় নেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী ও 2024 ছাত্রগণ অভ্যুত্থানে শহীদ আবু সাইদ সহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য তাদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যানের এই সফর স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনের মনোনয়নপত্র বাছাই রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে 645টি আপিল জমা পড়েছে। শেষ দিনে শুক্রবার 176টি আপিল জমা পড়ে। ইসিতে 5 জানুয়ারি থেকে 9 জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়। নির্বাচন কমিশন জানায়, আজ সকাল 10টা থেকে আপিল শুনানি শুরু হবে এবং 18 জানুয়ারি পর্যন্ত চলবে। প্রথম দিনে 1 থেকে 70 নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। পরের দিন রোববার 71 থেকে 140 নম্বর, সোমবার 141 থেকে 210 নম্বর এবং মঙ্গলবার 211 থেকে 280 নম্বর আপিলের শুনানি হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত শুনানি অনুষ্ঠিত হবে। নির্বাচন কার্যক্রম স্থগিত হতে পারে পাবনা 1 ও 2 আসনে। সংসদীয় সীমানা সংক্রান্ত রিটের পক্ষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে এই সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এদিকে নির্বাচনের প্রার্থিতা নিয়ে আপিল আবেদনের শেষ দিনে ভিড় দেখা যায় নির্বাচন ভবনে। আরও জানাচ্ছেন এমআর আসাদ। নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করার পরও সংক্ষুব্ধ অনেকেই উচ্চ আদালতে রিট করেন। এমনই একটি রিটের রায়ে পাবনা 1 ও 2 আসনের নির্বাচন কার্যক্রম স্থগিত রাখতে আদেশ দেন আপিল বিভাগ। তবে নির্বাচন কমিশন এ বিষয়ে এখনও সিদ্ধান্ত জানায়নি। এ বিষয়ে কোনো নির্দেশনা যায়নি পাবনা জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে। এদিকে আপিলের শেষ দিনে সম্ভাব্য প্রার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পক্ষপাতের অভিযোগ থাকলেও নিজেদের ভুলের কথাও স্বীকার করছেন আবেদনকারীরা। আমরা যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমাদের প্রত্যেকের বিষয়ে দেখলাম, ম্যাক্সিমাম এখানে আসার পর দেখলাম যে 1%-এর বিষয়টা নিয়ে এসে তারা আমাদেরকে বাতিল করে দিয়েছে। যেই মামলাগুলি আওয়ামী লীগের আমলে হয়েছে এবং আবার এ সরকার এসে উইথড্র করেছে, সেগুলো উল্লেখ করতে হবে, এটা আমাদের ধারণায় ছিল না। সেই জন্য আমরা মনে করছি এটা খারিজ হয়ে গেছে, মানে আর উল্লেখ করতে হবে না। ওইটাই রিটার্নিং অফিসার দেখেছেন না, ওগুলো উল্লেখ করতে হবে। সেই জন্য আপনাদেরটা স্থগিত, আপনারা আপিল বিভাগে যে সেখান থেকে ঠিক করে নিয়ে আসেন। তারা যখন প্রত্যেকের বাসায় বাসায় গিয়েছে, বিনা নোটিশে যখন গিয়েছে, তখন তারা পুলিশ দেখে তারা আতঙ্কিত হয়েছে এবং ওই আতঙ্কের ফলশ্রুতিতে তারা বলেছে যে না, আমরা সমর্থন দিইনি। তো এই কারণ দেখিয়ে যে জেলা প্রশাসক ছিল, রিটার্নিং অফিসার, উনি আমার মনোনয়ন বাতিল করেন। ভুল ত্রুটি আমলে নিয়ে ন্যায় বিচার পাওয়ার প্রত্যাশা আবেদনকারীদের। চলতি মাসের 10 তারিখ থেকে শুরু হবে আবেদনের শুনানি। এমআর আসাদ, মোহনা সংবাদ,
ঢাকা। মানুষ নির্বাচনের অপেক্ষা করলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময়কালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ উদ্বেগ জানান তিনি। এ সময় তিনি জানান, ছাত্র সংসদগুলোতে ভোটের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না। বিশ্ববিদ্যালয়ের নির্বাচন এটা আপনার জাতীয় নির্বাচনে কখনোই কোনোদিনই আপনার কোনো প্রভাব ফেলেনি। আমরা আশা করি এবারে সেভাবে কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। খালেদা জিয়া দেশের সার্বভৌমত্বের জন্য লড়াই করেছেন বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার জিয়া উদ্যানে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। এছাড়া সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। এতে উপস্থিত ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। আরও জানাচ্ছেন রাজীব আহমেদ। জিয়া উদ্যানে খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে 2 দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি। এর উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, বেগম জিয়ার সংগ্রামী জীবন এক প্রদর্শনীতে ধারণ সম্ভব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন, তার আন্দোলন সংগ্রাম, দেশ এবং দেশের মানুষের জন্য তার কাজ এতই বিস্তৃত, এতই বিশাল, এতই বর্ণাঢ্য, যেটা একটা অনুষ্ঠান বা একটা প্রদর্শনের মাধ্যমে কোনো মতেই এটাকে ধারণ করা সম্ভব না। এদিকে সমাধিতে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে শহীদ জিয়া ও খালেদা জিয়ার অবদানের কথা তুলে ধরেন তারা। বেগম খালেদা জিয়ার খুব অভাব অনুভব করছি, একইভাবে অনুভব করছি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদানকে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার জন্য। সে আদর্শটাকে আমরা জীবন দিয়ে সেটাকে পূরণ করার জন্য, সেটাকে বাস্তবায়ন করার জন্য আমরা আমরণ সংগ্রাম করে যাব। খালেদা জিয়ার অসমাপ্ত কাজ তারেক রহমান সম্পন্ন করবেন বলে আশা জানান বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালেক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়া রহমানের উত্তরসূরি তারেক রহমানের মধ্য দিয়ে আমরা সেই জিনিসটা আমরা পাবো। দেশ ও জনগণের হয়ে তিনি কাজ করবেন, তাহলেই বোধ হয় আমার মনে হয় শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি আসবে। এছাড়াও ফিজিওথেরাপিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে সরকার সার্বিক ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ, কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন অজুহাতে কেউ কেউ মাজারে হামলা চালাচ্ছে, যা নিন্দনীয়। নির্বাচনের আগে আমরা লেভেল প্লেইং ফিল্ড করার জন্য সব যা যা করণীয় সবই করা হচ্ছে, আর কোনো ধরনের পক্ষপাতিত্ব কারো প্রতি করা হয়নি। জানুয়ারির ঠিক এই সময়েই কালুসার মাজারে কিছু লোক হামলা করেছিল, হামলা করে এটা যথেষ্ট ক্ষয়ক্ষতি করেছে, জামা ওটার ভাঙচুর করেছে। আমরা দেখলাম যে এই বছর তারা আবার এটাকে মেরামত করেছেন। এই গভর্নমেন্টের তরফ থেকে সবার কাছে একটাই মেসেজ যে বাংলাদেশ সম্প্রীতির দেশ, সবাই মিলেই আমরা। ধর্মঘট প্রত্যাহার করলেও কাটেনি এলপিজি সিলিন্ডার সংকট। যতটুকু মিলছে তাতেও দাম চড়া। ভোক্তাকে গুনতে হচ্ছে 2000 থেকে 2200 টাকা পর্যন্ত। এতে বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারসহ হোটেল ব্যবসায়ীরা। আর এলপিজি ব্যবসায়ীরা বলছেন, পরিস্থিতি স্বাভাবিক হতে রোববার পর্যন্ত সময় লাগতে পারে। উষা ফিরদৌসের রিপোর্ট। গেল 15 দিন ধরেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি সিলিন্ডার নিয়ে সংকট তীব্র হয়েছে। আকার ভেদে 2 থেকে 5000 টাকা পর্যন্ত সিলিন্ডার কিনতে বাধ্য হয়েছেন ক্রেতারা। 2500 টাকা, 2000 টাকা, 2200 টাকা এরকম চায়।
এরকম চালে পাওয়া যায় না। সর্বনিম্ন 2200 থেকে 2400 টাকা, এর নিচে কোনো সিলিন্ডারই নেই। দাম সমন্বয় এবং প্রশাসনের হয়রানি বন্ধ সহ 6 দাবিতে বৃহস্পতিবার সকালে ধর্মঘটে যায় এলপিজি ব্যবসায়ীরা। যদিও ওই দিন বিকেলে বিইআরসির সঙ্গে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন তারা। বৈঠকে প্রশাসনিক অভিযান বন্ধ, বিতরণকারী ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের দাবি জানান ব্যবসায়ীরা। তারপরও স্বাভাবিক হয়নি এলপিজির বাজার। না, স্বাভাবিক হয় নাই। গ্যাসই তো পাওয়া যাচ্ছে না, 2200 টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না, গ্যাস নাই। এভাবে তো একটা দেশ চলতে পারে না, এভাবে তো একটা দেশ এভাবে চলে না। আমরা তো এই জন্য তো ছাত্র জনতার রক্ত দেয় নাই। অনেক কমায় রাখে না, আমরা দিগেলে রবিবারে কমবো। এখনো পর্যন্ত কমাইব না, রবিবারে পর থেকে কমাইব। রবিবার তোলাম 2000 টাকা করে নিব। তবে ব্যবসায়ীরা বলছেন রোববারের পর পরিস্থিতি স্বাভাবিক হবে। কোম্পানি যারা আছে এই রেটে তারা গ্যাস দিতে পারতেছে না। মনে হয় যত গ্যাসের দাম আমরা যতটুকু জানি হয়তো বা আর কিছু বাড়ার সম্ভাবনা আছে। শুক্র শনি 2 দিন বন্ধ, ব্যাংক বন্ধ এবং দেখা গেছে অনেক কোম্পানি বন্ধ থাকে। ইনশাল্লাহ আশা করি রোববার থেকে ক্লিয়ার হয়ে যাবে। আমদানিকারকরা বলছেন এলপিজি আমদানি করে মজুত রাখার তেমন সুযোগ নেই। বিশ্ববাজারে দাম নিয়মিত ওঠানামা করে। মজুত করলে বাড়তি মুনাফার সঙ্গে বড় ধরনের লোকসানেরও ঝুঁকি থাকে। যেহেতু প্রোডাক্ট ক্রাইসিস, আমার বিভিন্ন প্লান্টে আবার গাড়ি এখনো আটকা পড়ে আছে। 8 দিন 10 দিন কোনো প্রোডাক্ট আমরা পাচ্ছি না, এখান পর্যন্ত আসতেছে না। তো যার কারণে বাধ্য হয়ে কার্যক্রম বন্ধ রাখছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সরবরাহ বাড়ায় রাজধানীর বাজারে সবজির দামে স্বস্তি ফিরেছে। স্থিতিশীল রয়েছে ডিম এবং মুরগির বাজার, তবে মাছের দাম নিয়ে অভিযোগ আছে ক্রেতাদের। এদিকে সপ্তাহ ব্যবধানে চাল ও ডালের দাম বেড়েছে কেজিতে 3 থেকে 4 টাকা পর্যন্ত। উষা ফেরদৌসের আরও একটি রিপোর্ট। থরে থরে সাজানো হরেক রকম সবজি। শীতকালীন সবজিতে এখন ভরপুর রাজধানীর বাজার। এতে দামও চলে এসেছে হাতের নাগালে। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি দরে। শিম 40 থেকে 60, বেগুন 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে। তবে টমেটো এবং কাঁচামরিচের দাম কেজিতে 80 থেকে 100 টাকা। নতুন আলু 25 থেকে 30 আর পেঁয়াজ 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। ফুলকপি, পাতাকপি, তারপরে আছে আপনার টমেটো, লাউ, সিম সবগুলো মোটামুটি এখন নিয়ন্ত্রণের মধ্যে আসছে অনেকটা। সবজির দাম আগের চাইতে তুলনামূলক সবজির উৎপাদনও বেড়েছে, দাম কম আছে আমার কাছে মনে হয়েছে। আগের মতন এত দাম নাই, দাম নামছে, পেঁয়াজের দাম একটু কমছে। স্থিতিশীল রয়েছে গরিবের আমিষ নামে খ্যাত ডিম এবং মুরগির দাম। ফার্মের ডিম বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকায় আর ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 থেকে 170 টাকায়। মুরগি আর ডিমটা আগে তুলনায় অনেক কমে আসছে। যেমন 10 টাকার ডিম এখন 8 টাকা পিস বিক্রি হইতেছে। আর ব্রয়লার তো 170 ছিল, এখন 160 কি খুচরা, অনেকে 155 150 টাকা বিক্রি করছে। সবগুলো দামে কম, আগে নিয়ন্ত্রণে কম হলে বেশি হলে নিয়ন্ত্রণে আছে। ডজন সাদাটা 110 টাকা। এদিকে বরাবরের মতোই অস্বস্তি মাছের বাজারে। শীতকালে মাছের বাজারে সরবরাহ বাড়লেও দাম না কমার অভিযোগ ক্রেতাদের। রুই মাছ 600 টাকা কেজি, এটা কি স্বাভাবিক কথা? মাছের সরবরাহ বাড়লেও আসলে দামটা একটু বেশি, সব মাছের দামই মনে হচ্ছে একটু বেশি। আজকের বাজারটা একটু, মাছের দামটা একটু বেশি। ঠান্ডায় তো জাউলারা মাছ ধরতে পারে না, শীতের নামে কম, এই কারণে। বাজারে বেড়েছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে মিনিকেট ও নাজিরশাইল চালের দাম বেড়েছে 3 থেকে 4 টাকা পর্যন্ত। চালের পাশাপাশি বেড়েছে ছোট দানার মুসুর ও মুগ ডালের দাম। মুগ ডাল দেশিটা বাড়ছে, আপনার বোল্ডারও বাড়ছে, আগের 3 থেকে 4 টাকা বাড়ছে কেজিকে। 2 টাকা 3 টাকা বাড়লো, কি করা? চাল ডাল এটা কন্ট্রোলে আসেনি। আসলে চাল 80 টাকা 70 টাকা দিয়ে কিনে খাওয়ার মতো এখনো আমাদের ওই ধরনের ক্যাপাবিলিটি তৈরি হয়নি। বাজার স্থিতিশীল রাখতে নিয়মিত তদারকির দাবি ক্রেতা বিক্রেতাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠতে শুরু করেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মেলা শুরুর পরে প্রথম শুক্রবারেই মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। দেশি বিদেশি বাহারি পণ্য থেকে ক্রেতারা কিনছেন তাদের পছন্দের সামগ্রী। তবে দাম নিয়ে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া থাকলেও দোকানিরা বলছেন ছাড় চলছে বিভিন্ন পণ্যে। মফিউর রহমানের রিপোর্ট। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের প্রথম সাপ্তাহিক ছুটির দিনে মানুষের উল্লেখযোগ্য ভিড় দেখা যায়। সকাল থেকে মানুষ আসতে থাকে মেলায়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বাড়তে থাকে।
গেল কয়েক বছর মেলা পূর্বাচলে অনুষ্ঠিত হওয়ায় ঢাকা ছাড়াও আশপাশের জেলা থেকে আসছেন মানুষজন। জমকালো এবারে আসরে উঠেছে দেশি বিদেশি নানা পণ্য, আছে বিভিন্ন দেশের স্টল। এসব স্টলে দোকানিরা স্ব দেশের ঐতিহ্যবাহী পণ্যের পসরা সাজিয়ে বসেছেন। এছাড়া বাংলাদেশি বিভিন্ন স্টলে রয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্য। রেশমি চুড়ি, লেস ফিতা ছাড়াও আছে হাল আমলের নানা গহনাসহ নারীদের বিভিন্ন প্রসাধনী। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের মধ্যে পণ্যের দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। প্রাইস একটু বেশি, সামান্য একটু বেশি। দেখে শুনে কিনলে বলা যায় রিজনেবল। কসমেটিক কিনছি, এই যে চামচ, প্লেট, অনেক কিছুই কিনছি। তবে আগের বার থেকে ভালো লাগছে। অনেক সুশৃঙ্খল পরিবেশ এবং নামাজের জায়গাটাকে আছে, নামাজও পড়লাম, দেখলাম খুব ভালো জায়গা। মেলাতে যদি একটু রেস্টের একটা জায়গা থাকতো, যে অন্তত চেয়ার কিছু দিলে। বড়দের হাত ধরে এসেছে শিশুরা, তারাও কিনছে পছন্দের পণ্য। দেখলাম যেটা ভালো লাগে ওইটাই কিনবো, ভাবতেছি ইউনিক কিছু কিনবো। লালমনিয়া থেকে আমি এখানে মেলা দেখার জন্য এসেছি, খেলনা টেলনা এগুলো কিনবো। ফ্যামিলির সাথে আসছি, অনেক মজা হচ্ছে। মার সঙ্গে, ঠাম্মার সঙ্গে, বড়দার সঙ্গে, বাবার সঙ্গে। বিক্রেতারা বলছেন এবার ভিড় তুলনামূলক বেশি, এজন্য নানা পণ্যে ছাড় দিচ্ছেন তারা। প্রথম শুক্রবার আলহামদুলিল্লাহ খুবই ভালো, আশানুরূপ হচ্ছে। চাচ্ছি আরেকটু ক্রাউড হোক বা আরো কাস্টমার আসুক। আমাদের রিজনেবল প্রাইস, সবগুলো আমাদের একবারে মার্কেট থেকেও, এখানে যেহেতু বাণিজ্য মেলা, আমাদের সবগুলোর মধ্যেই ডিসকাউন্ট চলতেছে। গতবারের থেকে এবার একটু ভালোই বেচাকেনা হচ্ছে, গতবারের তুলনায় এখন প্রচুর কাস্টমার ঢুকতেছে। যেটা জামদানি মার্কেটে পাবেন 8-10 হাজার টাকা, ওইটা আমাদের এখানে 4.5-5 হাজার টাকায় পাবেন। মেলা শেষের দিকে এসে আরও জমে উঠবে বলে আশা করছেন বিক্রেতারা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশা আর উত্তরের হিমেলে হাওয়ায় পঞ্চগড়ে বিপর্যস্ত জনজীবন। শুক্রবার তেঁতুলিয়ায় চলতি মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 6.9 ডিগ্রি সেলসিয়াস। তীব্র শীতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর, যানবাহন চালক, শিশু ও বয়স্করা। নদীর অববাহিকা ও উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় অনেক জায়গায় সূর্যের দেখা মিলছে দেরিতে। শীতজনিত রোগের প্রকোপও বৃদ্ধি পেয়েছে। এদিকে চলতি মাসেই আরও কয়েকটি শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 11 জন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন ধরে 4 জনের মৃত্যু হয়েছে। এদিকে শুক্রবার ভোরে মুন্সিগঞ্জের সিরাজদিখারে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রী নিহত হয়েছেন। অন্যদিকে চট্টগ্রামের মিরসরাইয়ে মধ্যরাতে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় ঘটনাস্থলে নৌবাহিনীর সদস্যসহ 3 জন নিহত হন। বৃহস্পতিবার মধ্যরাতে কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা এলাকায় যাত্রীবাহী একটি বাস উল্টে 2 জন নিহত। এছাড়া চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মানিকগঞ্জে জলাতঙ্ক রোগের ভ্যাকসিনের সংকট দেখা দিয়েছে। হাসপাতাল তো বটেই, এমনকি ফার্মেসিতেও মিলছে না ভ্যাকসিন। এতে চরম আতঙ্কে দিন কাটছে রোগীর স্বজনদের। ভ্যাকসিন সরবরাহে কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান সিভিল সার্জন শরীফুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কুকুর বা বিড়ালের কামড়ের 24 ঘন্টার মধ্যে ভ্যাকসিন নেওয়া উচিত হলেও মানিকগঞ্জের হাসপাতাল এবং ফার্মেসিতে মিলছে না ভ্যাকসিন। প্রতিদিনই রোগীরা ছুটছেন ভ্যাকসিনের খোঁজে, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন। টিকা না পাওয়ায় আতঙ্কে ভুক্তভোগীরা। ভ্যাকসিন গত 4 তারিখে হাসপাতালে আসছি, বলছে যে এদের এখানে ভ্যাকসিন নাই। কুকুরে কামড় দিছে আমার ভাতিজাকে। পুরো কামড় দিছে, শুই পাইতেছে না, মানে এর মধ্যে যদি আমরা ভ্যাকসিন না পাই তাহলে তো আমাদের তো মৃত্যু অনিবার্য। কুকুরের কামড় 2 দিন পরে জলাতঙ্ক রোগ হইব। 2টা ভ্যাকসিনের দরকার, একটা ভ্যাকসিন এখন কোথাও পাওয়া যাচ্ছে না, হাসপাতালেও নাই, বাহিরেও নাই। মরণব্যাধি এই ভাইরাসের হাত থেকে বাঁচাতে সময় মতো টিকা নেওয়া জরুরি হলেও সংকটের কারণে বাড়ছে মৃত্যু ঝুঁকি। র্যাবিক্স ভ্যাকসিন বহুদিন যাবত সাপ্লাই নাই। সাপ্লাই না থাকার কারণে রোগীকে ভোগান্তি, নানা রকমের ভোগান্তি। ভ্যাকসিনের অনেক রোগী আসে, আমরা দিতে পারি না। ভ্যাকসিন স্বল্প দেওয়া, কোম্পানি সাপ্লাই দেয় না। গভর্নমেন্ট হসপিটালে তো ফ্রি দেওয়া হচ্ছে, ফ্রিতে নেই, আমরা টাকা দিয়ে নিতে চাচ্ছি, সেটাও নেই। ভ্যাকসিন পাচ্ছি না, এখন আমার বাচ্চা কিভাবে কি করব সেটা নিয়ে আমি হতাশ হয়ে পড়ছি। গেল 6 মাসে কুকুর বিড়ালের কামড়ে টিকা নিয়েছেন 7,500 রোগী। রোগীদের সংক্রমণ ঝুঁকি থেকে বাঁচাতে সরকারকে দ্রুত টিকা সরবরাহের দাবি সচেতন ব্যক্তিদের। নাগরিকদের প্রতি চরম উদাসীনতা এবং অবহেলা তাদের জীবন, তাদের স্বাস্থ্য সম্পর্কে,
এই অবহেলার অবসান হোক এবং কর্তৃপক্ষ অত্যন্ত দ্রুততার সাথে এই সরবরাহ নিশ্চিত করুন। জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান সিভিল সার্জন। এই মুহূর্তে আমাদের সরকারিভাবে আমাদের কোনো উপজেলাতে ভ্যাকসিন নাই, ইভেন আমাদের ডিজি অফিসের সিডিসিতেও এখানেও ভ্যাকসিন আপনার নাই, যার ফলে এই ব্যাপারটা খুবই উদ্বেগজনক। আমরা উচ্চ মহলে আমাদের উপরের মহলে যোগাযোগ করেছি। জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সরবরাহে এগিয়ে আসবে সরকার, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী সহ সাধারণ মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান, জাতীয় স্থায়ী কমিটির সভায় দায়িত্ব প্রদান। ইসির পরামর্শে উত্তরবঙ্গ সফর স্থগিত। প্রার্থিতা নিয়ে ইসিতে 645 আপিল, আজ সকাল 10টায় শুরু শুনানি, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। স্থগিত হতে পারে পাবনা 1 ও 2 আসনে নির্বাচন। এখনো কাটেনি এলপিজি সংকট, বাজারে সবজির দামে স্বস্তি। চালের মূল্য বেড়েছে 4 টাকা, বাণিজ্য মেলায় ঘুরে ঘুরে পছন্দের পণ্য কিনছেন ক্রেতারা। এবং দেশ জুড়ে অব্যাহত শীতের দাপট, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা, কনকনে ঠান্ডায় বেশি বিপাকে ছিন্নমূল মানুষ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।